আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আছি ভালো। আসলে অনেক ব্যস্ততার মধ্যে থেকে নিয়মিত ব্লগ করাটা খুবই কঠিন। সংসার, বাচ্চা সামলানো, ঘরের কাজ টাজ সব কিছু চাপ নিতে নিতে দেখা যায় অনেক ক্লান্ত হয়ে পড়ি। তখন আর এই ভিডিও করতে ইচ্ছা হয় না। ভিডিও করলে দেখা যায় যে ভিডিও এডিট করা, ভয়েস দেওয়া এটাও আমার একটা কাজের রুটিনের মধ্যে পড়ে যায়। সেজন্যই আমি নিয়মিত ব্লগ আপলোড করতে পারছি না। প্রায় 10 দিন হবে আমার কাজের আপাও ছুটিতে আছে, সেজন্য আরও বেশি কাজের চাপ বেড়ে গেছে। তাই একা একা সব কিছু ম্যানেজ করতে আমার জন্য কত কঠিন হয়ে যাচ্ছে সেটা তো আর বলে বোঝাতে পারবো না। ভিডিও করার ইচ্ছে আমার সব সময় থাকে, কিন্তু ওই যে বললাম, ভিডিও করলে এই ভিডিও এডিট করা ইত্যাদি আমার জরুরি কাজের লিস্টে পড়ে যায়। আর কাজ যতক্ষণ পর্যন্ত শেষ না হবে আমার মাথার মধ্যে একটা প্যারা থেকে যায়। তো যাই হোক, প্রত্যেক দিন এইভাবে আমার কাজ করতে হয়। ঘুম থেকে উঠি, নাস্তা রেডি করি, নাস্তা খাই বা বাচ্চাদেরকে খাওয়াই, তারপর চা বানাই, এক চুলায় ডাল, এক চুলায় ভাত বসিয়ে মানে আমার বাহিরে যে কাজ, মানে রুমের বাহিরে যে কাজ, মানে রান্নাঘরের বাহিরে যে কাজগুলো থাকে সেগুলো করতে থাকি। তারপরে মানে আমি আমার রুটিন প্রত্যেক দিন একই রকমভাবেই সেট করে নিয়েছি। এভাবেই আমার সহজ হয়, তাই আমি এভাবেই করি। একটু প্রেশার হলেও ওইভাবে করার চেষ্টা করি, তাহলে মানে দুপুরের পর থেকে আমি অনেকটা ফ্রি হয়ে যাই। চা বেড়ে নিয়েছি, এখন আমরা বাসায় যে কজন আছি চা খেয়ে নেব। তারপর পেঁপে সিদ্ধ বসালাম, পেঁপে দিয়ে আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব। চলুন চা খেতে খেতে আমার ছেলের মুখে একটি আবৃত্তি শুনি। এই মজা ছড়াটা শেখাচ্ছি। আমি এত বেশি চাপ দিই না, 2-3 লাইন যাই পারে যথেষ্ট। আর ইদানিং একদম কথা শুনতে চায় না, আর আমিও প্রেশার দিই না তেমন একটা। ইনশাল্লাহ সামনের বছরে স্কুলে দেব। একবার পড়াশোনার জগতে ঢুকে গেলে তো আর পড়াশোনা ছাড়া থাকার কোনো উপায় নেই, তাই এনজয় করুক এই সময়টা। তো চা খেতে যাওয়ার আগে আমি ডালের আঁচটা কমিয়ে রেখে গিয়েছিলাম। চা খেয়ে এসে ডালটা বাগার দিয়ে নিলাম। চা খেতে খেতে পেঁপেটাও প্রায় সেদ্ধ হয়ে গিয়েছিল, ওইটাকে আমি ডাল ঘুটনি দিয়ে ঘুটে ভালো মতো পেস্ট করে নিলাম। এরপরে আমি তরকারি রান্না বসাবো। সেটার জন্য প্রথমে সয়াবিন তেলে চিংড়ি মাছগুলো ভেজে, তারপর এর মধ্যে পেঁয়াজ দিয়ে ভালো মতো ভেজে মশলা টশলা দিয়ে কষিয়ে এখন সবজিটা দিয়ে তারপর এই যে চিংড়ি মাছগুলো দিয়ে কষিয়ে নিলাম। এর মধ্যে রুদবা অনেক বেশি কানাকাটি করছিল, ওর গোসলের সময় হয়ে গিয়েছিল, তাই তো ওকে তাড়াতাড়ি করে খাইয়ে নিলাম। এখন আমি ওকে সকালবেলা ডিম দেই। ডিমটা খাওয়ানোর পর টুকটাক আমরা যেগুলো নাস্তা করি সেগুলোই খাওয়াই। তারপর ও কিছুক্ষণ খেলে, গোসলের আগে ওকে একটু ওটস খাইয়ে গোসল করিয়ে ঘুম পাড়িয়ে দিই। ঘুম থেকে ওঠার পর লাঞ্চটা ওকে কমপ্লিট করাই। তো এই তো আমি ওকে গোসল করাতে করাতে তরকারিটা অলমোস্ট হয়ে গেছে। ওকে একটু কিছুক্ষণ ওর দাদুর কাছে রেখে তরকারিটা নামিয়ে নিলাম ধনেপাতা দিয়ে। তারপর এসে ওকে ফিডিং করিয়ে ঘুম পাড়াচ্ছি। এর মধ্যে ছেলে তো মানে মহাদুষ্টামি শুরু করেছে। ও আবার ওর বাবার সঙ্গে চুল কাটতে গিয়েছিল আজকে। চুল কেটে এসে গোসল করে এখন সে কি করবে প্রত্যেক দিন একই রকম শুরু করে। তা আমি কালার টালার দিয়ে বসিয়ে রাখলাম আজকে। এক একদিন এক একভাবে রাখার চেষ্টা করি। তারপর যাই হোক, যে পেঁপের রেসিপিটা যে শেয়ার করব বলেছিলাম সেটাই। প্রথমে কড়াই সয়াবিন তেল দিয়ে এর মধ্যে 3টা শুকনো মরিচ দিয়ে ভালো মতো ভেজে তারপর 1 চিমটি পরিমাণ জিরা দিয়ে দিলাম, মানে আস্ত জিরা। তারপর পরিমাণ মতো পেঁয়াজটা একটু বাড়িয়ে দিতে হবে। তারপর এর মধ্যে লবণ দিয়ে ভালো মতো লাল লাল করে ভেজে নিলাম। এরপর এর মধ্যে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে ভালো মতো নেড়েচেড়ে বসিয়ে রেখেছি অল্প আছে। এই ফাঁকে যে জারগুলো ধুয়ে রেখেছিলাম এর মধ্যে চা পাতা, চিনি, গুঁড়া দুধ রিফিল করে নিলাম। এই জারগুলোর যে ঢাকনাটা ছিল সেগুলো 2টার ঢাকনা ভেঙে গেছে। তো জারগুলো একদম ভালো আছে, তাই আমার বাদ করতে ইচ্ছে করছিল না। তো এইভাবে করে প্লাস্টিক জারের ঢাকনাটায় ব্যবহার করে এটাকে এরকম করে রেখেছি আপাতত। চলতে থাকুক যতদিন যায়, দেখতেও খারাপ লাগে না, তাই রেখে দিয়েছি। তো কম আছে এই পেঁপেটাকে ভালো মতো একটু
পানিটা শুকিয়ে নিতে হবে, খুব বেশি ভাজা ভাজা করা লাগবে না। আর এখানে আমি লইট্টা শুটকি রান্না করব। লইট্টা শুটকির কাঁটাগুলো সব ফেলে দেওয়াতে এটা একদম ঝুরা ঝুরা হয়ে গেছে। এর মধ্যে আমার পেঁপেটাও হয়ে গিয়েছিল, তো আমি এটার মধ্যে ধনেপাতা দিয়ে আর কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে নিব চুলায়। তারপর আমি যে কড়াইয়ে লইট্টা শুটকি সয়াবিন তেল দিয়ে ভাজছিলাম সেটার মধ্যে পেঁয়াজ আর রসুন দিয়ে নিলাম। এরপর হলুদের গুঁড়া, লাল মরিচ গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো মতো কিছুক্ষণ ভেজে তারপর পরিমাণ মতো পানি দিয়ে নেব। খুব কম পানি দেব, যেহেতু শুটকিটার কাটা ফেলে দিয়েছি আর শুটকিটা এভাবে একদম গুঁড়া গুঁড়া হয়ে গেছে। কম পানি দিয়ে অল্প আঁচে ঢেকে বসিয়ে রাখবো, আস্তে আস্তে রান্না হবে। তো এই তো ছেলে তার বাবার সঙ্গে ক্যারাম বোর্ড খেলছিল, আমিও ফাঁক পেলে এসে বসে খেলি, প্রায় ভালোই লাগে খেলতে। তো এর মধ্যে যে পেঁপের ভর্তাটাও হয়ে গেছে, সেটা নামিয়ে নিলাম। তারপর আর কি, এই যে প্রতিদিন এই থালা বাসন, যেহেতু বুয়া নেই, আমার কাজগুলো এগুলো করতে হবে। আর আপা থাকলে তো আপাই করে নেয়। আর এই যে এইটা যে কয় নম্বর বার ছিল থালা বাসন ধুচ্ছি, এরকম ব্যাচে ব্যাচে অনেকগুলো থালা বাসন হয়। যখনই সময় পাই ধুয়ে ফেলি, খুব বেশি জমতে দেই না, কারণ রান্নাঘরের সিঙ্ক যদি বেশি ভরা থাকে আমার কাজ করে একদম শান্তি লাগে না। আর ওর মানে তবু ইদানিং অনেক জমে যায়। ওই যে বললাম, এদিকে রান্না করতে করতে বাচ্চাদের কাছেও যেয়ে আবার অনেক সময় দিতে হয়। তো সুযোগটা পেলে আমি এসে ধুয়ে সিঙ্কটা ক্লিন করে নিই। আর এই সময় আমার রান্নাবান্না একদম শেষ হয়ে গিয়েছিল, তো ফাইনাল গুছানোটা গুছাচ্ছিলাম। আল্লাহর রহমতে আমার কাজকর্ম করতে কোনো সমস্যা হয় না, কিন্তু এখন যেহেতু 2টা বাচ্চা হয়ে গেছে, দেখা যায় আমার সময়টা ভাগ হয়ে গেছে। আমি সব কাজ একদম মনোযোগ দিয়ে একরকমভাবে করে শেষ করতে পারি না। দেখা যায় একটা কাজ ধরলাম, এই ফাঁকে আবার বাচ্চাদের কাছে যেতে হয়, আবার আসতে হয়, আবার কি বলবো, এইভাবে করে করে আমার যে কি একটা অবস্থা হয়ে যাচ্ছে ইদানিং। আমি কখনোই কাজের আপাদের উপর নির্ভরশীল ছিলাম না, নিজের কাজ নিজেই গুছিয়ে করে ফেলার চেষ্টা করতাম। তো এখন ওই যে বললাম, বাচ্চাদের জন্য সময়টা আমি ঠিক মতো কাভার করতে পারি না। এইভাবেই জীবন যাচ্ছে আসলে ইদানিং। কি বলবো, ওই একই প্যাচাল, কারণ আমি ওই একই অবস্থায় আছি। ঘুম থেকে ওঠো, থালা বাসন ধো, রান্না করো, নাস্তা বানাও, বাচ্চা খাওয়াও, একভাবে চলতে চলতে একদম অবস্থা ইদানিং একদম টাইট হয়ে যাচ্ছে। তবু আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রেখেছেন এবং এগুলোর মধ্যেই শান্তি। আমি আমার হাজব্যান্ডকে আজকে বলছিলাম, আমি যদি দিনে 100টা কাজ করি, 99টা কাজই তোমাদের জন্য থাকে, বাচ্চাদের রিলেটেড, তুমি রিলেটেড এরকম থাকে। আমি তো নিজের জন্য আর কি খাওয়া দাওয়া বলেন। আর ইদানিং যেহেতু একটু ডায়েটিংয়ের মধ্যে আছে, আমার খাওয়া দাওয়ার তেমন একটা মেনু নেই। দেখা যায় ডিম সিদ্ধ করে খেয়েও আমার হয়ে যায়, ফল টল খাই, এভাবেই হয়ে যায়। তো যাই হোক, আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহ ভালো রেখেছে। ওদের সুখেই আমার সুখ। খুব সিনেম্যাটিক ডায়লগ তো, কিন্তু এটা কিন্তু বাস্তব। বেলা শেষে যখন সবাইকে হাসি খুশি দেখি আর ফুলফিল দেখি, আমার দেখতে খুব ভাল লাগে, আমারও শান্তি লাগে। আর ওরাও তো এর বিনিময়ে আমাকে অনেক ভালোবাসে। তো বিকেলবেলা আমার প্রত্যেক দিন এখন আম্মুর বাসায় আসতে হয়, না হলে আমার বাচ্চা দুটোটাই ক্যাও শুরু করে দেয়। আমাদের যে আগের ফ্ল্যাট ছিল, এটার পাশের ফ্ল্যাটটাও নেওয়া হয়েছে। তো এই বিষয়টা নিয়ে অন্য একটা ব্লগে আপনাদের মাঝে সব ডিটেলে শেয়ার করবো ইনশাল্লাহ। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।